12 ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সবাই মিলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। দুপুরে শেরপুরে শহীদ দারুক আলী পৌর পার্কে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। প্রতিনিধি আব্দুল্লাহ রানার তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রবিবার সকালে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে জামায়াত নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন, অংশ নেন দোয়া মাহফিলে। কবর জিয়ারত শেষে প্রয়াত রেজাউল করিমের বাবা, স্ত্রী, সন্তানসহ শোকাহত পরিবারের সাথে কথা বলেন জামায়াত আমির। পরে শেরপুর শহীদ দারুক আলী পৌর পার্কে 10 দলীয় ঐক্যজোট সমর্থিত ও জামায়াত ইসলামীর মনোনীত শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি এক কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে। 12 তারিখ মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দেবে। আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো, দেশকে আবার তোমরাই বাংলাদেশ। আমিরে জামাত বলেন, দেশের সবচেয়ে মজলুম দল জামায়াতে ইসলামী, যারা শত জুলুম নির্যাতন সহ্য করেও মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছে। বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে উল্লেখ করে আমির বলেন, সম্মানের সাথে যেন সবাই কাজ করতে পারে সেভাবে ঐক্যবদ্ধভাবেই দেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তায় এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জুড়ে বাঁচাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। পরে দলীয় প্রার্থীদের হাতে দলের প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দীর্ঘ 22 বছর পর আগামীকাল খুলনা চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি খুলনা ও যশোরে 2টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তারেক রহমান সোমবার বেলা 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 12টায় তিনি খুলনার খালিশপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর 1টায় যশোরে যাবেন। সেখানে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। 2টি জেলার জনসভা শেষ করে তিনি ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে আসবেন। এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব এবার, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেরোতে দেওয়া যাবে। ঢাকা 8 আসনের সকল প্রার্থী দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়িত নয়। এই আসনে একজন প্রার্থী জড়িত আছেন বলে উল্লেখ করেছেন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। রবিবার ফকিরাপুলে তাঁর নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আগামীর সংসদে যাতে কোনো দুর্নীতিবাজের জায়গা না হয় সেজন্যই জনগণকে তার কথা জানানো হচ্ছে। নির্বাচিত হলে হাদি হত্যাসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করা হবে জানিয়ে তিনি বলেন, সামাজিক পরিবর্তন ও সকল পেশিশক্তি কাঠামো ভেঙে দেওয়া হবে। এ সময় তার নির্বাচনী ইশতেহারে কি থাকছে সেই সব বিষয় নিয়েও কথা বলেন তিনি। আমার সেই জায়গায় প্রশ্নটা হলো, পার্লামেন্টে হলো সৎ, দক্ষ, যোগ্য লোক যাবেন। যখন একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধতা আগে আমাদের বলতে হবে। এগুলা নিয়ে আমরা কথা বলবো এবং এগুলার আমরা ইশতেহারও দিব। সো এটা খুবই ক্লিয়ার। আমরা এতদিন ক্যাম্পেইন করেছি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের, সংস্কারের জন্য। এখন আমরা পার্লামেন্টারিয়ান মেম্বার হিসাবে জনগণকে আমি কি দিতে চাই সেই জিনিসটা হলো ইনশাল্লাহ আজকে থেকে বলা শুরু করব। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করে আপত্তিকর পোস্ট করেছেন একটি মহল। এ তথ্য জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। জামায়াত এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হওয়া প্রতিপন্ন করা, আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমিরে জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। যখন আমরা জানতে পেরেছি, আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরে জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ, অনেকে বলে যাচ্ছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন 12 ঘন্টা পর থানায় সাধারণ ডায়েরি করা হলো সেই প্রশ্ন করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেন তিনি। এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী। দলটি বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মাহদি আমিন। নারীদের প্রতি অন্যায়, অত্যাচার, অবজ্ঞা বিএনপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা। ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ
খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ বনাম ঋণ খেলাপিদের যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে, সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, দেখেন, যারা অন্যায় করে তারা সংঘবদ্ধ, যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা, তাদের হাত অনেক লম্বা, তারা হয়তো অনেক টাকার মালিক, তারা হয়তো ক্ষমতার মালিক, কিন্তু বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন, দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে। শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দুপুর 12টায় সিইসির দফতরে এই বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। পরে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের সময় স্থানীয় ভোটার ছাড়া বাইরের কাউকে ওই এলাকায় না রাখার পরামর্শ দিয়েছে বিএনপি। তিনি জানান, বেশি পর্যবেক্ষকদের কারণে নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, বিএনপির সঙ্গে ইসির বৈঠকের বিষয়বস্তু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। একটু নিচে রাখেন, চশমায় গেলে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে। আপনি জানেন যে বিএনপি থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসছিলেন, বেলা 12টার কিছুক্ষণ আসছেন। তারা 2 ঘন্টার অধিক সময় তারা মিটিং করেছে। তারা বিভিন্ন বিষয়ে তারা ইসির কাছে অভিযোগ করেছেন। সেই মিটিংয়ে 2 ঘন্টার তারা কথা বলেছেন। তারা যেমনটা বলেছেন যে রাজধানীতে বেশ কিছু এলাকায়, বিশেষ কিছু এলাকায় টোটাল ইসলাম করা হচ্ছে। ভোটের মাঠে ইসলাম ধর্মীয় আবেগ খরচা হচ্ছে। বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার মাইগ্রেশন করা হয়েছে, অভিযোগ করেছেন। এছাড়া তিনি বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষণ যে দল রয়েছে, নির্বাচনের বিষয়ে যারা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে যাতে এই বিষয়ে তাদেরকে অনুমতি দেওয়া হয় এবং অতিরিক্ত যদি কাউকে অনুমতি দেওয়া হয় তাহলে সেখানে ভোটার কাজে বিঘ্নিত হতে পারে এমনটি বলেছেন। কিছুক্ষণ পূর্বে জামাতের একটি প্রতিনিধি দল এসেছেন, একটি স্মারকলিপি দেবেন এবং নির্বাচনের বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। তারা জামাতের যে আরিফ উদ্দিনের এই বিষয়ে অভিযোগ করার জন্য এখন তারা এসেছেন। এখন তারা সাথে মিটিং করছেন। শেষে জানাতে পারবেন আপন বিষয়ে তারা এসির সাথে কথা বলেছেন এবং এসে তাদের কি আশা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে এসে আমাদের সর্বশেষ মাধ্যম। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে আস্থার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। ইসির কাছে কোনো ছোট দল বড় দল নেই, আইন প্রয়োগের ক্ষেত্রে সবাই সমান। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্দেশনার পরেও যদি কেউ পক্ষপাতিত্ব করেন আর তা প্রমাণিত হলে পরিণতি খারাপ হবে। ব্যাপারে ভোটের দিনে আমাদের কিছু যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে আরো স্পষ্ট ধারণা দিয়ে দেবো, যাতে করে ভোটারদের আসা যাওয়াতে কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করা হবে। সেখানে আপনাদের এই এলাকাতে তো নদী নালাও আছে, এক এলাকার লোককে আর এক এলাকায় যেতে হতে পারে, সেগুলো ক্লিয়ার ধারণা দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের মাঝে, ভোটারদের মাঝে এই আস্থার পরিবেশ আনতে হবে, যাতে কেউ যেন ভোট কেন্দ্রে যেতে শঙ্কায় না থাকেন, কোনো ধরনের ইনহিবিশন কাজ না করে। অমুক প্রার্থীর এই এলাকায় ভোট নাই দেখে তাদেরকে থ্রেট দিচ্ছে, যেতে দিচ্ছে না, এ ধরনের কোনো কমপ্লেইন আসলে পারে সাথে সাথে অ্যাড্রেস করতে হবে এবং সবাই যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। এর আগে ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এছাড়া দিনভর আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এ মামলায় মোট আসামি ১৬ জন, এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৮ জন। জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন, কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। এই এসপি আনিসুর রহমান যিনি যশোরে ছিলেন, তার সময় এরকম ১৬ থেকে ১৮টি ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। আজ ১ ফেব্রুয়ারি, বছর ঘুরে বাঙালি জাতির জীবনে আবারও ফিরে এলো রক্তস্নাত রাষ্ট্রভাষা আন্দোলনের মাস। উত্তাল স্মৃতিমাখায় মাস এলেই বিদ্যুৎ চমকের মতো মনে ভিড় জমায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এসব ভাষা শহীদদের নাম। ৪৭ দেশভাগের পরেই যখন বাঙালির ভাষার উপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে জুগিয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বছর ঘুরে আবারও ফিরে এলো রক্তস্নাত ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই বিদ্যুৎ চমকের মতো বাঙালির হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ ভাষা শহীদদের নাম। ৪৭ দেশভাগের পরেই যখন বাঙালির ভাষার উপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে জুগিয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণা। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে ১৯৫২ সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব বাংলায় ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। সাধারণ জনতাও এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল করে। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারার অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য তাদের মতো জীবন দেওয়ার উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে।
এরপর পথ পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলাদেশি জাতি পায় মাতৃভাষা মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় স্বাধিকার আন্দোলন ও ৭১-এর ৯ মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২১শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের রক্তদান মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। দেশে দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় ২১শে ফেব্রুয়ারি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে প্রচারণা। এই মুহূর্তে ভোলা থেকে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম আরিফ লিটন। লিটন, ভোলায় সংসদ নির্বাচনের প্রচারণার কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু উপকূলীয় জেলা, দ্বীপ জেলাও কিন্তু পিছিয়ে নেই। ভোলা তো এই নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর আসন সহ যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু নির্বাচন সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানান রকমের প্রতিশ্রুতি। ভোলার যেই সম্ভাবনা সমস্যাগুলি রয়েছে, সমস্যা নিয়েও কিন্তু প্রার্থীরা কথা বলছে। তো আমি কিন্তু এখন আছি ভোলা বাংলা স্কুলের মাঠে। এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে থেকে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন ভোলার যেই সদর 1 আসনের নির্বাচিত প্রার্থী, তিনিও উপস্থিত রয়েছেন। এখানে এই বাংলা স্কুলের মাঠটিতে প্রায় 5 থেকে 10 হাজার লোকের মহিলার জমায়েত এখানে করানো হয়েছে। আমি এখন আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশ জামায়াত ইসলাম ভোলা 1 আসনে সদর আসনে নির্বাচনে প্রত্যাশাটা কি এবং ভোটের যে লেভেল প্লেন, এটা পরিবেশ আছে কিনা আপনি মনে করেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের নেতাকর্মীরা ভোলা সদর 1 আসনের প্রত্যেকটা ভোটারের, নারী পুরুষ প্রত্যেকটা ভোটারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ডোর টু ডোর তাদের সাথে সাক্ষাৎ করে আমাদের যে আগামী দিনের কি করণীয়, আমরা কি করব, এগুলো আমরা ভোলার যে সমস্যাগুলো এবং তার সমাধান কিভাবে আমরা উপস্থাপন করেছি সুন্দরভাবে, এগুলো এই জন্যে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। জনগণ পরিবর্তন চায়, নারী পুরুষরা পরিবর্তন চায়। গতানুগতিক কোনো সিস্টেম তারা আর মেনে নিতে চায় না। সুতরাং আমরা আশাবাদী এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা আশাবাদী এই যে আগামীতে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব এবং নারী পুরুষরা আমাদেরকে বিজয় লাভের জন্য, হ্যাঁ, এটা এই জন্যেই আমাদেরকে ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করতেছি এবং আমরা আশাবাদী, 100% আশাবাদী ইনশাল্লাহ। যেমনটি বলছিলেন আমাতুল, নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াত ইসলাম ভোলার যে 4টি আসন রয়েছে, ভোলা সদর সহ 4টি আসনই নির্বাচনের পরিবেশ যদি ভালো থাকে, জামায়াত ইসলাম শতভাগ আশাবাদী যে তারা এই 4টি আসন থেকে বিজয়ী হবেন। অন্যদিকে যে ভোলার যে অন্যান্য বিএনপি থেকে যে জোট প্রার্থী রয়েছে, ভোলা সদর 1 আসনে যে রয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, তিনিও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোলা 2 থেকে হাফিজ ইব্রাহিম এবং ভোলা 3 থেকে মেজর হাফিজ বিক্রম এবং 4 থেকে নুর ইসলাম নয়ন সহ কিন্তু সকলেই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারকে আশ্বাস দিচ্ছেন যে ভোলার যে অতীতের যে ভুলগুলি ছিল, ভুলগুলিকে শুধরিয়ে এবার নতুন কিছু হবে, নতুন কেউ ক্ষমতা আসবে, এমনটি প্রত্যাশা করছেন। তো এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ খবর। আমাতুল। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলাম আরিফ লিটন।